এই সরকারের আমলে কি আপনি পুরো সাজাটা পার হওয়ার পরে পার হলেন? এই সরকার পরিবর্তন হলো বলে আসলেন, আপনি আপনার প্রভাব খাটিয়ে বের হলেন, গাছ বিক্রির নামে 2,258 কোটি টাকা আত্মসাৎ, এর মধ্যে ঋণপত্র এলসি হিসাবে 56,19,19,040 টাকা এবং পাচারের আরো $2,06,000 রয়েছে। এই বিপুল অঙ্কের টাকা এখন কোথায় কিভাবে? পাশাপাশি আপনি এবং আপনার স্ত্রী দুজনেই কানাডার নাগরিক। আপনারা যদি আপনার স্ত্রীর যদি জামিন হলে আপনারা আবার কানাডায় চলে যাবেন কিনা, রফিক ভাই? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ না, অর্থ পাচারের মামলা, অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলা হয়েছে। সেখানে এইভাবে দেখিয়েছে আমরা যে ট্রি প্ল্যান্টেশনে যে টাকাটা সংগ্রহ করেছি এমএলএম পদ্ধতিতে, সেই পদ্ধতিটা অবৈধ। তাই সেই পদ্ধতিতে যত অর্থ আমরা গ্রহণ করেছি সব অবৈধ অর্থ হওয়ার কারণে আমরা যত জায়গায় বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, আমরা বেতন নিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতন দিয়েছি, বহু লোকের কমিশন দিয়েছি। বিশেষ করে এখানে 733 কোটি টাকার উপরে কমিশন দেওয়া হয়েছে বিনিয়োগকারীদেরকে। পুরো টাকাটাই তারা বলতেছে মানি লন্ডারিং। আমি কিন্তু 410 কোটি টাকা এনবিআর কে ট্যাক্স দিয়েছি, এটাও মানি লন্ডারিং। খেয়াল করতে হবে আপনাকে, এখানে কোনো টাকা আত্মসাৎ হয় না। আমাদের কোনো পরিচালকে আত্মসাৎ করেছে মর্মে আমাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এটা দুদক প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, এটা হয়নি। এখন কথা হচ্ছে তাইলে সাজাটা কিভাবে হলো? সাজাটা হয়েছে আমরা এটার জন্য রেসপন্সিবল। কথাটা খেয়াল করেন, আমরা এমএলএম পদ্ধতিতে এই ব্যবসাটা চালিয়েছি। এখন এমএলএম পদ্ধতি কি? সেখানে বলতে চাইছে দুদকের উকিল যে এমএলএম পদ্ধতি তৎকালীন সময় অবৈধ পদ্ধতি ছিল। এবং এখানে কিন্তু জজ সাহেবের সামনে আমাদের যে এসআরএল সমাজে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন তৎকালীন সময় যে এমএলএম অবৈধ ছিল এই মর্মে আপনাদের কোনো নথিপত্র আছে কিনা, বলে নাই। তাহলে শুনেন এখন সাক্ষী কি বলতেছে, বাদী। উনি বলতেছে উনি ম্যাথামেটিক্সে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন, উনি ওনার জ্ঞান দিয়ে বুঝছেন যে এমএলএম একটা অবৈধ ব্যবসা। এই হচ্ছে ওনার উত্তর। আপনি বলবেন যে আমি এটা সত্য মিথ্যা বলতেছি, প্রমাণ কি? জাস্ট উনি কি বলেছে, ওনার টেস্টিফাই যে জিনিসটা প্রিন্টেড আছে, উনি তো সাক্ষী দিয়েছেন, এটাতে সব কম্পোজ হয়েছে। আপনি এগুলোর কপি দেখেন, আপনারা দেখবেন হাস্যকর উত্তর দিয়েছে। তো এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কিছু অর্থ আত্মসাতের প্রচার বা হয়নি, প্রমাণ হয়নি। যেটার জন্য আমাদেরকে সাজা দিয়েছে, আমার বউয়ের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি, আমার অ্যাকাউন্টে যায়নি। তাইলে কিভাবে সাজা দিল? বাংলাদেশ ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে যে আমি এবং আমার ওয়াইফের অ্যাকাউন্টে 11 বছরে টোটাল যৌথ অ্যাকাউন্টে 81 কোটি টাকা লেনদেন হয়েছে। কথাটা খেয়াল করেন। সেখান থেকে আমরা 71 কোটি টাকা উঠিয়ে খরচ করেছি, আর 9 কোটি টাকা স্থিতি আছে। তাদের একটা ধারণা যে এই টাকাটা এই অবৈধ টাকা থেকে আসছে। তখন আমি বলেছি এই একই টাকার ফিগার দিয়ে তো আমাকে 22 সালে একবার সাজা দিলেন। কারণ 22 সালের যে মামলা, খালিদ ভাই শুনলে আপনি অবাক হবেন, 22 সালের যে মামলা আমাকে সাজা দিয়েছে 12 বছর, সেখানে এই একই 81 কোটি টাকার কথাই বলেছে দুদক। বলেছে ওনার এবং ওনার স্ত্রী অ্যাকাউন্টে 81 কোটি টাকা ঢুকেছে, 71 কোটি টাকা উঠেছে, 9 কোটি টাকা আছে। অদ্ভুত ব্যাপার হলো একই ঘটনা দিয়ে দ্বিতীয়বার মামলা করেছে। যে কারণে হাইকোর্টে যখন আমি 2016 সালে যখন প্রাথমিক জামিনটা পাই, সেখানে রুহুল কুদ্দুস সাহেব পরিষ্কার লিখছে যে আমি লক্ষ্য করেছি যে এখানে দুইটি মামলাতে একই মানি ফিগার উল্লেখ করা হয়েছে। যদি একই মানি ফিগার হয়ে থাকে তাহলে একই অভিযোগের জন্য দুইটা মামলা পাশাপাশি চলতে পারে না, সুতরাং তাদের জামিন দেওয়া হলো। এইভাবে কিন্তু আমাদেরকে 2016 সালে জামিন দিয়েছিল হাইকোর্ট, কিন্তু দুদক প্রভাব খাটিয়ে সেই জামিনকে তারা করেছে, বাতিল করেছে এবং নতুন করে একটা আমাদের বিরুদ্ধে রায় করিয়েছে। আমরা জন্য 6 হ্যাঁ বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিরুদ্ধে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি। আরেকটা যে বলছেন আমি সেটা উত্তর দিই। আমার ওয়াইফ বা আমরা কিন্তু কানাডার নাগরিক 2000 সালেও নয়, যখন কোম্পানি শুরু হয়। আমরা 93 সাল থেকে নাগরিক। এই নাগরিক থাকার অর্থ এই নয় যে আমরা পালিয়ে চলে যাব। দেখেন পালিয়ে চলে গেল বা কি, টাকা তো আমার কাছে না ভাইয়া, টাকা তো অ্যাকাউন্টে পড়ে আছে। আপনি বুঝেন না কেন? সম্পত্তির মধ্যে পড়ে আছে। আমি রফিকুল আমিন পালায় যাওয়ার কথা বলতেছেন কেন? আমি একটা সুন্দর ব্যাখ্যা দিই। ধরেন কোন একটা দৈবাত অ্যাক্সিডেন্টে রফিকুল আমিন এবং তার স্ত্রী মারা গেছে, তাই বলে কি লোকজনের টাকা তারা পাবে না? অবশ্যই পাবে। কারণ সম্পত্তি কিনেছি আমরা, কোম্পানি নামে সম্পত্তি কিনেছি, ওই সম্পত্তি বিক্রি করে মানুষের টাকা দিয়ে দিবে। আমার মরে যাওয়া বা আমার চলে যাওয়ার সাথে তাদের টাকা ফেরত পাওয়ার সম্পর্কটা কি? আর মানি রিসিট কি খালিদ ভাই এইভাবে লেখা হয়েছে যে রফিকুল আমিনকে টাকা দিচ্ছে, নাকি মানি রিসিট হয়েছে ডেস্টিনির নামে? বলেন তো আপনি। না সেটা ঠিক আছে। আমার এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মারা যাওয়ার কথা বললেন বা আপনি চলে যাওয়ার কথা বললেন, আপনি যে এতদিন কারাগারে ছিলেন, আপনাকে যারা বিনিয়োগ করেছেন, আপনার কথা শুনে যারা উৎসাহী হয়ে গাছ কিনেছেন বা গাছে বিনিয়োগ করেছেন, তারা কি তাদের টাকা পেয়েছেন? আসলে তারা পাবেন, কিন্তু আইনি কেন বুঝতে হবে আপনাকে। কারাগারে থাকলে মানে এটা কেমন কোম্পানি? আপনি কারাগারে থাকতে পারেন, আপনার সিস্টেম কি তাদেরকে টাকা দিতে পেরেছে আসলে?
পারে নাই, কারণ দুদক সিস্টেমকে লক আপ করে রেখেছে। দুদক সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রেখেছে, টি প্ল্যান্টেশনের এবং দেশের সকল কোম্পানির সমস্ত সম্পত্তি তাদের কাস্টডিতে নিয়ে গেছে দুদক। শুধু নিতে বাকি রাখছে আমার বাচ্চাগুলোকে কাস্টডিতে তারা নেয়নি। দুদক মহা অন্যায় করেছে তৎকালীন সময়। সরেছে এই সরকারের আমলে যে দুদক ছিল, এই দুদক আমাদের প্রতি নির্যাতন আপনি করেছে। আমি এটার প্রতিবাদ জানাই। সরকার পরিবর্তন হওয়ার ফলেই কি আপনি বেরিয়ে আসতে পারলেন? না, আমি পারি না, কারণ সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট, হ্যাঁ। আর আমি বেরিয়েছি পরবর্তী বছরের 15ই জানুয়ারি। আমি কিন্তু সাজা খেটে 3 মাস অতিরিক্ত সাজা খেয়ে বেরিয়েছি। আমি কোনো ফেভার পাইনি কোনো সরকারের। আপনি কি কোর্টের কোন মধ্যে সরকার? আপনি কি কোর্টের মধ্যে থেকে মোবাইল ফোন পরিচালনা করতেন, যেটি বা মোবাইল ফোন ব্যবহার করতেন, মানে কারাগারে হ্যাঁ, আমি থেকে? আসতেছি 2020 সালের করোনা কালীন সময়। হুম। সেটা হচ্ছে 2016 সালে যখন আমাকে জামিন দেওয়া হলো, সিনহা সাহেব এই জামিন বাতিল করলেন। বাতিল করে জেল কর্তৃপক্ষকে বলে দিলেন যে রফিকুল আমিন দরকার হলে জেলে বসে ব্যবসা পরিচালনা করবে, লোকজনকে নিয়ে মিটিং করবে, সে তাদের সাথে যোগাযোগ করবে সুব্রতর মতো। ওই যে ভারতের সাহারা গ্রুপের সুব্রতকে যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে যে কারাগারে বসে সে সবার সাথে যোগাযোগ করবে, সেই ফ্যাসিলিটি আমাকে দেওয়া হয়েছে। এবং আপনি যদি ওই রায়টা দেখতে চান, খালেদ ভাই আপনাকে আমি পাঠিয়ে দিব ইমেল করে, আপনি রায়টা পড়ে নেবেন। এখানে এই রায়টা কি কোনোভাবে ইনফ্লুয়েন্স, মানে না, নাকি আপনি প্রশ্ন উঠে না, তখন তো হাসিনা ক্ষমতায়, বরং এই রায় দিয়ে আমার ক্ষতি করে দেওয়া হয়েছে। দিবে আমাকে জামিন, আমার জামিন রহিত করে আমার প্রতি অবিচার করেছে সুরেন্দ্র কুমার সিনহা, যেটা আমি তাকেও দায়ী করবো। সে যে আজকে হাসিনা সম্বন্ধে সে বিভিন্ন রকমের কথা বলে, এই নাটকের নায়ক কিন্তু সে নিজ। আমাকে কেন আমার জামিনটাকে রহিত করে এই ধরনের একটা ক্যামোফ্লেজ ইয়ের মধ্যে ফেলাইছে যে আমি জেলে বসে ব্যবসা করতে পারবো, আমি জেলে বসে মিটিং করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক চেকে সই করতে পারবো। তারপরে যখন এটা আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখাইলাম যে সুপ্রিম কোর্ট তো আমাকে সব ক্ষমতা দিয়ে দিছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চাইছে তা আপনি এখন কি চান। আমি বলছি যেহেতু এখন করোনা, মানুষের সাথে সামনাসামনি কথা বলা যায় না, আমাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দেওয়া হোক। এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সচিব কিন্তু বলেছে প্রার্থীর এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো কারা কর্তৃপক্ষকে। এবং কারা কর্তৃপক্ষ জানে আমার এই ঘটনার পরে কিন্তু কারা কর্তৃপক্ষ কিন্তু একটা ইনভেস্টিগেশন করেছে। আপনাকে আমি বলি রিপোর্টটা কি ছিল। রিপোর্টে কারা কর্তৃপক্ষ বলেছে যে 3 জনের কমিটি ছিল, তারা বলেছে রফিকুল আমিন ফোন ব্যবহার করার ব্যাপারে নির্দোষ। কারণ তার পারমিশন ছিল সুপ্রিম কোর্টে, আমি শুধু এই পর্যায়ে পারমিশন ছিল। জি, আমি শুধু এই পর্যায়ে পারমিশন ছিল। আমি শুধু এই পর্যায়ে একটা জিনিস জানতে চাই, তারপর আবার আমি একটু শকতদার কাছে যাব। সেটা হলো যে এর আগে আপনি যখন কারাগারে বাইরে ছিলেন, আপনার বিরুদ্ধে যখন মামলাগুলি হয় নাই, যখন ডেস্টিনি আপনি চালাইতেছিলেন, তখন আমরা দেখতেছিলাম যে বিপুল সংখ্যক লোক আপনার পাশে দাঁড়িয়েছিলেন, বিপুল সংখ্যক লোক আপনাকে সমর্থন করেছিলেন, তারা আপনাকে নিয়ে অনেক আশা করেছিলেন। আজকে যখন আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যখন আপনি একটা রাজনৈতিক দলও করেছেন, তখন এত লোককে কিন্তু আপনার পাশে দেখছি না। আমি যখন আমার প্ল্যাটফর্মটি দেখছিলাম, আমি বারবার আমার প্ল্যাটফর্মটি আমি দেখতে থাকি। অন্য কোন সময় আমার মনে আছে জনাব রফিকুল আমিন যখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি থাকতে সময় যখন তিনি এটি বলছিলেন, আমাদের তখন এই রকম সোশ্যাল মিডিয়া ছিল না, শুধু মেসেজ নেওয়া যেত, একটা নাম্বার পুশ করে। আমাদের সেই ব্যাপারটা হ্যাং করেছিল। এত বিপুল সংখ্যক লোক আপনাকে আসলে আপনার উপর ভরসা রেখেছিল, আপনাকে সমর্থন জানিয়েছিল। এখন কিন্তু তার আমি যদি বলি কোয়ান্টিফাই করি, আমি 100 ভাগের 1 ভাগও দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এটা সঠিক নয়। আপনি একটু খেয়াল করার চেষ্টা করেন, আমার যারা বিনিয়োগকারী আমার কাছ থেকে সঠিক